মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ মৃত্যুদণ্ড দিয়েছে দামেস্কের আদালত। 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, নিহত অন্তত 164, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। হরমুজ নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অবস্থান, প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ওয়াশিংটনের। আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে, আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আরিফিন। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন দামেস্কের একটি আদালত। মঙ্গলবার দেয়া এই রায়ে আসাদের বিরুদ্ধে 2011 সালে দেরা প্রদেশে সংগঠিত হত্যাকাণ্ড, নির্যাতন এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হয়। একই মামলায় আসাদের ভাই মাহের আল আসাদ এবং সাবেক নিরাপত্তা কর্মকর্তা আতেফ নাজিবকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। নাজিবকে আদালতে উপস্থিত করে বিচার করা হলেও বাশার এবং মাহেরের বিচার হয়েছে অনুপস্থিতিতে। 2024 সালের ডিসেম্বরে বিদ্রোহীদের হাতে ক্ষমতাচ্যুত হয়ে রাশিয়ায় পালিয়ে যান বাশার আল আসাদ। অন্তর্বর্তী সরকারের অধীনে সাবেক সরকারের কর্মকর্তাদের বিচারের ধারাবাহিকতায় এটি প্রথম বড় রায়। কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 164 জনে, আহত 5 শতাধিক। 7.4 মাত্রার এই ভূমিকম্পে বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ধসে পড়েছে বহু ভবন। ধ্বংসস্তূপে আটকা পড়াদের উদ্ধারে চলছে অভিযান। ধ্বংসস্তূপে চলছে নিখোঁজ স্বজনের অনুসন্ধান। ভেঙে পড়া বাড়িঘরের সামনে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা মানুষের। এর মাঝেই উদ্ধার কাজে মরিয়া চেষ্টা কর্মীদের। শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড পশ্চিম কলম্বিয়ার বেশ কয়েকটি শহর। 7.4 মাত্রার ভূকম্পনে বেশ কয়েকটি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে। পেরেইরা, কালি, কুইবদো, মানিজালেস ও আর্মেনিয়ায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। ভারী যন্ত্রে চলছে ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের 107 কিলোমিটার গভীরে। কলম্বিয়ার ভূতাত্ত্বিক সেবা বিভাগের হিসাবে 21 শতাব্দীতে দেশটিতে এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এরপর 21টি আফটার শক রেকর্ড করা হয়েছে। আশঙ্কা রয়েছে আরও কম্পনের। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হাসপাতাল ও গুরুত্বপূর্ণ অবকাঠামো। প্রভাব পড়েছে বিমান চলাচলেও। পশ্চিমাঞ্চলের পেরেইরা, মানিজালেস, কুইবদো, আর্মেনিয়া, কার্তাগো ও বুয়েনা ভেন্তুরা সহ কয়েকটি বিমানবন্দরে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে কার্যক্রম। রাজধানী বোগোটার এলদোরাদো বিমানবন্দরে বাতিল ও বিলম্বিত হয়েছে বহু ফ্লাইট। কম্পনটি আরও 5 সেকেন্ড স্থায়ী হলে হয়তো কিছুই অবশিষ্ট থাকতো না। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কালি শহরে। পরিস্থিতি সামাল দিতে কালিতে সোমবার রাত 8টা থেকে মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত জারি করা হয় কারফিউ। লুটপাটের শঙ্কায় সড়কে মোতায়েন করা হয়েছে পুলিশ ও সেনা সদস্যদের। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েকদিনের মধ্যেই এমন বড় দুর্যোগের মুখোমুখি আবেলার্দো দে লা এসপ্রিয়েয়ার সরকার। নির্দেশ দিয়েছেন জাতীয় দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার। এই দুর্যোগে পাশে থাকার কথা জানিয়েছে প্রতিবেশী ভেনেজুয়েলা। মানবিক সহায়তা ও সিমন বলিভার ব্রিগেডের উদ্ধারকর্মী পাঠানোর ঘোষণা দিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। মার্জিয়া শ্রেয়া, চ্যানেল 24। কলম্বিয়ায় ভূমিকম্পই প্রথম নয়। ভৌগোলিক কারণে অতীতেও বেশ কিছু ভূমিকম্পের সাক্ষী এই লাতিন আমেরিকা অঞ্চল। প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির দিক থেকে এসব ভূমিকম্পের ভয়াবহতা নজিরবিহীন। ভৌগোলিক কারণেই লাতিন আমেরিকা চরম ভূমিকম্প প্রবণ এলাকা। ইতিহাসের ভয়াবহতম কিছু ভূমিকম্প আঘাত এনেছে এই ভূখণ্ডে। প্রাণহানির দিক থেকে এই অঞ্চলে সবচেয়ে ভয়ঙ্কর ছিল 2010 সালের হাইতির ভূমিকম্প। 7 মাত্রার এই কম্পনে 3,16,000 মানুষ প্রাণ হারায়। এটি বিশ্বের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রাণঘাতী ভূমিকম্প। দুর্বল অবকাঠামোর কারণে রাজধানী পোর্ট অফ প্রিন্সে মৃত্যুহার এত বেশি ছিল। এতে দেশটির আর্থিক ক্ষতি হয় $8 বিলিয়ন, যা তাদের জিডিপির চেয়েও বেশি। প্রাণহানির তালিকায় এরপরই আছে 1868 সালের ইকুয়েডর ও কলম্বিয়া ভূমিকম্প।
7.7 মাত্রার এই ভূমিকম্পে 70,000 মানুষ মারা যায়। মাঝরাতে আঘাত হানায় কম্পনে মাত্র 3 সেকেন্ডে ইবারা শহর পরিণত হয় মৃত্যুপুরীতে। এরপর আসে 1970 সালে পেরুর নাম। 7.9 মাত্রার ওই ভূমিকম্পে প্রায় 67,000 মানুষ নিহত হয়। সাগরের তলদেশে হওয়া এই কম্পন ইতিহাসের ভয়াবহতম ভূমিধসের সৃষ্টি করে। বরফ ও পাহাড়ের স্তূপে চাপা পড়ে কয়েকটি শহর, গৃহহীন হয় 10 লাখ মানুষ। 1797 সালে ইকুয়েডরে 8.3 মাত্রার ভূমিকম্প হয়। এতে 40,000 মানুষের মৃত্যু হয়। তীব্র কম্পনে মুহূর্তেই ধসে পড়ে অসংখ্য ভবন। 1939 সালে চিলিতে 8.3 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে প্রাণ হারান 30,000 মানুষ। দুর্বল নির্মাণ সামগ্রীর কারণে চিলান শহরে প্রাণহানি বেশি হয়। এই ঘটনার পরপরই চিলি প্রথমবারের মতো ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণ বিধিমালা তৈরি করে। 1812 সালে ভেনেজুয়েলায় 7.7 মাত্রার ত্রিমুখী ভূমিকম্পে 26,000 মানুষের মৃত্যু হয়। স্পেনের বিরুদ্ধে বিপ্লবী যুদ্ধের সময় এটি ঘটে। এই দুর্যোগে যুক্তরাষ্ট্র সেখানে খাদ্য ও অর্থ সহায়তা পাঠায়। 1868 সালে আরিকা শহরে 8.5 মাত্রার ভূমিকম্প হয়। তৎকালীন পেরু এবং বর্তমান চিলির এই শহরে 25,000 মানুষ মারা যায়। কম্পনের ফলে সৃষ্ট সুনামি হাওয়াই এবং নিউজিল্যান্ড পর্যন্ত ধ্বংসযজ্ঞ চালায়। 1976 সালে গুয়াতেমালায় 7.5 মাত্রার কম্পনে 23,000 মানুষ নিহত হয়। এতে গৃহহীন হয় 12 লাখ। দেশটির 40% হাসপাতাল ধ্বংস হয়ে যায়। 1797 সালে ভেনেজুয়েলায় আরেকটি ভূমিকম্পে 16,000 মানুষের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের মতে মাটির নিচ থেকে বিকট শব্দ ও আগুনের শিখা বেরিয়েছিল সে বছর। 1861 সালে আর্জেন্টিনার মেন্ডোজায় আনুমানিক 7.2 মাত্রার ভূমিকম্প হয়। মধ্যরাতে হওয়া এই কম্পনে মারা যায় 14,000 মানুষ। সে সময় ঘরে থাকা গ্যাসের বাতি থেকে আগুন লেগে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। চুরি ও লুটতরাজের ঘটনাও ঘটেছিল সেবার। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা যেন নতুন মোড় নিচ্ছে। হরমুজ প্রণালী খুলে দেয়া নিয়ে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে চলছে টানাপোড়েন। সরাসরি আলোচনা না হলেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রয়েছে। এর মধ্যেই ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানকে ঘিরে আঞ্চলিক নিরাপত্তার নতুন সমীকরণ তৈরি করেছে সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্কের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। একদিকে কূটনীতির টেবিল, অন্যদিকে হরমুজ নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি পদক্ষেপ। দুয়ে মিলে মধ্যপ্রাচ্যে তৈরি উত্তেজনা আরও ঘনীভূত হয়েছে। খোলা আছে হরমুজ প্রণালী দাবি ট্রাম্পের। এমনকি সমুদ্রপথটিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এ দাবিও করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধকে ইস্পাতের দেয়াল হিসেবেও অভিহিত করেছেন তিনি। এছাড়া ইরানের কাছে যুদ্ধ, হামলা ও বিক্ষোভে নিহতদের জন্য ক্ষতিপূরণ চেয়েছেন তিনি। হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট আত্মবিশ্বাসী বাণী দিলেও বাস্তব চিত্র ভিন্ন। শিপ ট্র্যাকিং প্রতিষ্ঠান কেপলারের তথ্যমতে গত সপ্তাহে হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচল ছিল খুবই কম, যা চলতি সপ্তাহে আরও কমেছে। শুক্রবার পারাপার হয় 15টি, শনিবার 11টি এবং রোববার এই সংখ্যা নামে 6টিতে। জাহাজ চলাচলের এই তথ্যই বলে দেয় হরমুজে এখনও স্বাভাবিক হয়নি নৌ চলাচল। এদিকে মধ্যপ্রাচ্যের সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে ওয়াশিংটন। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ কঠোরভাবে কার্যকরে অঞ্চলটিতে 20টির বেশি মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। 9 আগস্ট পর্যন্ত 55টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করতে বাধ্য করেছে মার্কিন নৌসেনারা। যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপের বিপরীতে থেমে নেই ইরানও। তেহরান বলছে, হরমুজে নিরাপদে নৌ চলাচলের জন্য ওমানের সঙ্গে সমঝোতা হলেও প্রণালী পুরোপুরি খুলে দেওয়া হবে না। এছাড়া হরমুজ খুলতে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে তেহরান। এর মধ্যে ইরান ও তার আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করা, মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি ইরানের জব্দকৃত অর্থ সম্পদ মুক্ত করা অন্যতম। যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজকে চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান। অন্যদিকে প্রণালীটি ঘিরে সামরিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। এর সঙ্গে যুক্ত হয়েছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের নতুন প্রতিরক্ষা সমীকরণ। হরমুজ সংকট এখন আর শুধু ইরান যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বে সীমাবদ্ধ নেই।
এর সঙ্গে জড়িয়ে গেছে বৈশ্বিক তেল সরবরাহ, উপসাগরীয় নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের নতুন সামরিক ভারসাম্য। রাখি জেসমিন, চ্যানেল 24। ইরানের প্রাণনাশের হুমকির কারণে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে তুরস্ক ছেড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। গত মাসে ন্যাটো সম্মেলনে যোগ দিতে কাতার থেকে পাওয়া নতুন এয়ারফোর্স ওয়ানে আঙ্কারা গিয়েছিলেন ট্রাম্প। তবে ইরানের হুমকির কারণে ফেরার পথে ছোট একটি সামরিক পরিবহন বিমানে করে তুরস্ক ছাড়েন তিনি। সে সময় তাকে একটি ক্যাটারিং কন্টেনারের ভেতরে ছোট একটি C-32 উড়োজাহাজে তুলে দেওয়া হয়। উড়োজাহাজটি ট্রাম্পকে তুরস্ক থেকে যুক্তরাজ্যে নিয়ে যায়। নিরাপত্তার স্বার্থে আঙ্কারা থেকে ফেরা পুরনো উড়োজাহাজে থাকা সাংবাদিকদের জানালার পর্দা নামিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। এই ঘটনা নিরাপত্তা ঝুঁকি নিয়ে সন্দেহ আরও বাড়িয়ে দেয়। চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের আরও ভেতরে ঢুকে পড়েছে শক্তিশালী টাইফুন ডলফিন। রাতেই আছড়ে পড়তে পারে বেইজিংয়ে। এর প্রভাবে ভারী বৃষ্টিপাতের শঙ্কায় বন্ধ ঘোষণা করা হয়েছে পর্যটন কেন্দ্র। পূর্বাভাস দেওয়া হয়েছে বন্যা ও ভূমিধসের। এদিকে জাপানের মূল ভূখণ্ডের ওপর দিয়ে অতিক্রম করতে পারে টাইফুন ডলফিন, তাই আগাম সতর্কতায় দেশটি। টাইফুন ডলফিনের আঘাতে লণ্ডভণ্ড চীন। প্রচণ্ড শক্তিতে রাজধানী বেইজিংয়ের পথে বছরের সবচেয়ে শক্তিশালী এই ঝড়টি। আবহাওয়া বিভাগ বলছে মঙ্গলবার রাতের মধ্যেই রাজধানীতে ভয়াবহ বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। মাত্র 24 ঘন্টায় শহরটিতে 150 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে। এটি অঞ্চলটির বার্ষিক গড় বৃষ্টির প্রায় 1/3। মোকাবিলায় বেইজিংয়ের চারপাশের 4 জেলায় 1 নম্বর জরুরি বন্যা সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমাঞ্চলে পাহাড়ি জেলা মেন্তেগৌতে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। এড়িয়ে চলতে বলা হয়েছে পাহাড়ি ও নদী এলাকা। এর আগে সপ্তাহের শেষে পূর্ব উপকূলে আঘাত হানে ডলফিন। প্রায় 6000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এটি স্থলে আছড়ে পড়ে। ভূমিধস ও বন্যার আশঙ্কায় পূর্ব চীনের উপকূলীয় এলাকাগুলো থেকে 10 লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। কেবল চোচিয়াং প্রদেশের ওউয়েনচো শহর থেকে সরানো হয়েছে 9 লাখ মানুষকে। সেখানে খোলা হয়েছে 1500 জরুরি আশ্রয় কেন্দ্র। সাংহাই থেকে 2,15,000 মানুষ নিরাপদ আশ্রয়ে গেছেন। আর ফুজিয়ান থেকে সরানো হয়েছে প্রায় 99,000 মানুষকে। মঙ্গলবার সকালে টাইফুনটি মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের দিকে অগ্রসর হয়। 5,80,00,000 মানুষের এই প্রদেশটি চীনের অন্যতম প্রধান গাড়ি ও প্রযুক্তি উৎপাদন কেন্দ্র। সেখানে পর্যটন কেন্দ্রগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ইচাং শহরের জনপ্রিয় 3 গর্জেস ড্যাম এলাকাও বন্ধ রয়েছে। প্রদেশটিতে চলমান 107টি নির্মাণ প্রকল্পের মধ্যে ঝুঁকিপূর্ণ 26টির কাজ স্থগিত করা হয়েছে। হুবেইয়ের উত্তর পশ্চিমাঞ্চলে 24 ঘন্টায় 250 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা আবহাওয়া বিভাগের। বন্যা ভূমিধসের আশঙ্কায় সিয়াংয়াং, হুয়াংগং এবং শুয়েনঝৌ শহরে ইয়েলো অ্যালার্ট জারি করেছে আঞ্চলিক কর্তৃপক্ষ। প্রতিবেশী হেনান প্রদেশে জারি করা হয়েছে লাল সতর্কতা। চীনের পাশাপাশি জাপানেও দুর্যোগের মেঘ ঘনিয়ে আসছে। মঙ্গলবার দিনের শেষ ভাগে জাপানের মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে 15 নম্বর টাইফুন চ্যানহোম। সেখানেও ভূমিধস, বন্যা ও ঝোড়ো হাওয়া মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। ঋতু সাহা, চ্যানেল 24। ভারতের দিল্লিতে উত্তেজনা যেন থামছেই না। এবারে মূল ফটক মকরদ্বারের সামনে মুখোমুখি অবস্থান নিয়েছেন বিরোধী এবং সরকারি দলের সংসদ সদস্যরা। একে অপরের বিরুদ্ধে স্লোগান দিয়ে তুমুল বিক্ষোভ করছেন তারা। নজিরবিহীন উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারতের পার্লামেন্ট চত্বরে। মূল ফটক মকরদ্বারের সামনে মুখোমুখি অবস্থান নিয়েছেন বিরোধী ও সরকার দলীয় সংসদ সদস্যরা। একে অপরের বিরুদ্ধে স্লোগান দিয়ে তুমুল বিক্ষোভ করছেন তারা। অরাজকতা এড়াতে দুই পক্ষের মাঝে হাত ধরে মানব ঢাল গড়ে তুলেছে নিরাপত্তা কর্মীরা। বর্ষা অধিবেশনের শেষ সপ্তাহেও লোকসভায় অচলাবস্থা কাটেনি। বারবার মুলতবি হচ্ছে সভার স্বাভাবিক কার্যক্রম। অধিবেশন সচল রাখতে স্পিকার ওম বিড়লা সবাইকে সহযোগিতার আহ্বান জানান। উল্লেখ করেন বিরোধী প্রশ্নগুলোর জবাব দিতে প্রস্তুত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে বিরোধীরা দুটি স্পষ্ট দাবিতে অনড়। দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব দিতে হবে। একই সাথে অযোধ্যার রাম মন্দিরের তহবিলের দুর্নীতির অভিযোগ নিয়ে সংসদে আলোচনা তুলতে হবে।
কংগ্রেস এমপিদের দাবি, দিল্লির পুলিশ অমিত শাহের অধীনে, তাই তাকেই জবাবদিহি করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্ট ভবন থেকেও লোকসভায় আসছেন না বলে অভিযোগ তোলেন অনেকে। বিরোধী দলনেতা রাহুল গান্ধী স্পষ্ট জানান, তারা স্বরাষ্ট্রমন্ত্রীর মতামত নয়, কেবল মূল ঘটনার জবাব শুনতে চান। অন্যদিকে পাল্টা বিক্ষোভে ক্ষমতাসীন এনডিএ জোটের সংসদ সদস্যরা কংগ্রেস মিত্র শাসিত ঝাড়খণ্ডে পরীক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও জলকামান ব্যবহারের ঘটনা তারা সামনে এনেছেন। এই নিয়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে দ্বিমুখী আচরণের অভিযোগ তোলেন তারা। যদিও কংগ্রেস এমপিদের দাবি, রাহুল আগেই ঝাড়খণ্ডের শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। তবে দাবি উড়িয়ে দিয়ে বিজেপি নেতাকর্মীরা বলছেন, রাহুল গান্ধী কেবল সংবাদে থাকতে মিথ্যা প্রচার করছেন। তবে ঝাড়খণ্ডের ঘটনা প্রসঙ্গে রাহুল গান্ধী নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর বল প্রয়োগ অনুচিত, কেবল আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব। একই মত প্রকাশ করেছেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। তিনি জানান, শিক্ষা, পরীক্ষা ও রাম মন্দির ইস্যু একে অপরের সাথে যুক্ত। সরকার আলোচনা এড়াতে সংসদ অচল করে রেখেছে বলেও দাবি তার। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। ভয়াবহ দাবানলে পুড়ে গেছে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার বিস্তীর্ণ এলাকা। আগুনের ভয়াবহতা মোকাবেলায় সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ব্রিটিশ কলাম্বিয়ার বস্টন বার এলাকায় দাবানল দেখা গেছে। কানাডায় এরই মধ্যে 20,000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনে বেশ কিছু বাড়িঘর এবং অন্যান্য স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। কানাডার রয়্যাল কানাডিয়ান মাউন্টেন পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক দাবানলে 80 বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। ব্রিটিশ কলাম্বিয়ার সামারল্যান্ডের কাছে দাবানল থেকে পালানোর সময় তার মৃত্যু হয় বলে জানা গেছে। ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে আনা ফৌজদারি অভিযোগ খারিজ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। সোমবার মার্কিন বিচার বিভাগ মামলাটি আর চালিয়ে না নেওয়ার সিদ্ধান্ত জানানোর পর এই আদেশ দেন আদালত। ব্রুকলিনের মার্কিন জেলা আদালতের বিচারক নিকোলাস গারফিস মামলাটি খারিজের আবেদন মঞ্জুর করেন। 2024 সালে গৌতম আদানির বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তিনি ও তার সহযোগীরা ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার বিষয়ে সম্মত হয়েছিলেন। তবে আদানি গ্রুপ শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে এসেছে। The fundamentals of our company are very strong. দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার পর কর্মী নিয়োগের স্বচ্ছতা নিশ্চিতে কঠোর অবস্থানে বাংলাদেশ হাইকমিশন। বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে নিয়োগকর্তাদের পাঠানো কর্মী চাহিদাপত্র যাচাই। দর্শক, এ বিষয়ে আরও জানাতে মালয়েশিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান। সোহান, এবার কর্মী নিয়োগ প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে এবং নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিতে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে মালয়েশিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। এই শ্রমবাজারটি অলরেডি বাংলাদেশ এবং মালয়েশিয়ার যৌথ আলোচনার মধ্য দিয়ে ইতিমধ্যে বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার অলরেডি উন্মুক্ত হয়েছে। এই উন্মুক্ত হওয়ার পরবর্তীতে এখন অফিসিয়াল যে পদক্ষেপগুলো রয়েছে, সেই পদক্ষেপগুলোর মাধ্যমে যে বিষয়টি সব থেকে বেশি জরুরি এখানে বাংলাদেশি কর্মীদের জন্য, সেটি হলো যে নিয়োগকর্তারা যখন কোনো ডিমান্ড দিচ্ছেন বা সেই ডিমান্ডটি যাতে স্বচ্ছ কিনা এবং সেই কোম্পানিতে কাজ আছে কিনা বা কর্মীরা এখানে আসার পরে তারা কোনো প্রকার প্রতারণার শিকার হবে কিনা, এই বিষয়গুলোকে আসলে সঠিকভাবে যাচাই করার দায়িত্ব থাকে বাংলাদেশ হাইকমিশনের কাছে। আজকে বাংলাদেশ হাইকমিশন সূত্র থেকে আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, সেটি হলো যে আসলে ইতিমধ্যে বাংলাদেশ হাইকমিশনের পূর্ববর্তী কলিং এর সময় কয়েকজন কর্মকর্তার যেই দুর্নীতির কারণে বাংলাদেশি কর্মীরা এখানে এসে যে সাফারার শিকার হয়েছে, যে ধরনের জটিলতার মধ্যে পড়েছে, এই জটিলতার মধ্যে যাতে আর নতুন কোন কর্মী আসার পরে এখানে না পড়ে, সেজন্য বাংলাদেশ হাই কমিশনার মঞ্জুরুল করিমের পক্ষ থেকে এখানে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি যে বিষয়টি লেবার ডিপার্টমেন্টকে বলেছেন, সেটি হলো যে আসলে কোনো প্রকার যাতে আইনের ব্যত্যয় না ঘটে এবং এখানে যে সমস্ত বাংলাদেশি কর্মীরা আসবে তাদের আসার পূর্বে যে সমস্ত কোম্পানিগুলোর যে ডিমান্ড থাকবে, সেই ডিমান্ড অনুযায়ী যাতে কোম্পানিকে যথাযথভাবে লেবার ডিপার্টমেন্টের পক্ষ থেকে যাচাই বাছাই করা হয় এবং যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে আসলে এটিকে সমন্বয় করা, যে কোনোভাবে কর্মী আসার পরে এখানে কর্মীদের নিরাপদ আবাসস্থান এবং এখানে তাদের বেতন ভাতা নিয়ে কোনো রকম জটিলতা না হয়। আপনারা জানেন যে বেশ কিছু কোম্পানিতে এই মুহূর্তে বাংলাদেশি কর্মীরা রয়েছে, তাদের এই মুহূর্তে বিভিন্ন সময় তারা বেতন ভাতা পাচ্ছে না, জটিলতার মধ্যে রয়েছে। কোম্পানিগুলো তাদেরকে এখান থেকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, এরকম কিছু সমস্যা রয়েছে। বাংলাদেশ হাইকমিশন এই জায়গাগুলোতে দাঁড়িয়ে
তারা যেটি বলছেন সেটি হলো যে তাদের পক্ষ থেকে প্রচেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশের সরকারের সাথে আলোচনা করে তাদের এই সমস্যার সমাধান করা। তবে বাংলাদেশ হাই কমিশন এই মুহূর্তে বাংলাদেশ হাই কমিশন সূত্রে এই মুহূর্তে জানিয়েছে যে বিষয়টি সেটি হলো তারা চাচ্ছেন যে তারা একটু কঠোর অবস্থানে থাকা, বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষার স্বার্থে এবং বাংলাদেশি কোন শ্রমিক যাতে এখানে এসে প্রতারিত না হয় অথবা দালাল বা মধ্যস্বত্বভোগীদের কারণে কোন রকম জটিলতার মধ্যে না পড়ে, সেই কারণে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে বাংলাদেশ হাই কমিশনের এখানে যে গোয়েন্দা সংস্থা রয়েছে এবং মালয়েশিয়ায় লেবার ডিপার্টমেন্ট এবং বাংলাদেশ হাই কমিশনের সার্বিক তত্ত্বাবধানে আসলে তারা এই বিষয়টিকে তারা চাচ্ছেন যে এটি যে কোনো মূল্যে বাংলাদেশের শ্রমিকদের স্বার্থ রক্ষা করে নতুন কর্মী আসে। আরেকটি বিষয় আপনাকে বলে রাখতে, আসলে বাংলাদেশ হাই কমিশনের বেশ কয়েকজন দুর্নীতিবাজ কর্মকর্তারা এই মুহূর্তে আসলে বহাল তবিয়তে রয়েছে। মালয়েশিয়া প্রবাসীদের পক্ষ থেকে একটি দাবি উঠেছে যে এই সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে আবারও বহাল তবিয়তে রেখে যদি বাংলাদেশের শ্রমবাজার যদি উন্মুক্ত হয় তাহলে কিন্তু আগের মতোই কিন্তু সত্যায়ন, বাণিজ্য সহ বেশ কিছু জটিলতার মধ্যে এখানে প্রবাসী কর্মীরা পড়তে পারে। এই জি সোহান, ধন্যবাদ আপনাকে। দর্শক, মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ওয়াহিদ সোহান। এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডেতে বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ এবং বিশ্লেষণ একই সময় জানতে চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।